সো আমি প্রথমেই বলেছিলাম, এর আগের বারই বলছি যে স্ট্যাটিস্টিক্সের সবথেকে ছোট এবং সবথেকে গুরুত্বপূর্ণ সাথে সবথেকে সহজ চ্যাপ্টার হচ্ছে ইন্ডেক্স নাম্বার। সো এখান থেকে তুমি নিশ্চিতভাবে বলতে পারো যে ন্যাশনাল ইউনিভার্সিটি বা 7 কলেজ যেখানেই হোক না কেন, তুমি এখান থেকে 10 মার্কসের একটা ম্যাথ বা আরও বেশি মার্কসের ম্যাথ আমরা এখান থেকে কমন পেতে পারি। খুবই অল্প কিছু ম্যাথ করলে এখান থেকে আমরা সেটা মানে ম্যাথটা কমন পাবো ইনশাল্লাহ। সো আমরা এই চ্যাপ্টার শুরু করার আগে আমরা একটু বেসিক আলোচনা করে নিব। ওকে, সো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ডেক্স নাম্বার, তাই তো? ইন্ডেক্স নাম্বার, এটার বাংলা কি? সূচক সংখ্যা। সূচক সংখ্যা হচ্ছে ইন্ডেক্স নাম্বারের বাংলা, তাই তো? এখন এই সূচক সংখ্যা বা ইন্ডেক্স নাম্বারটা আসলে কি জিনিস? দেখো, আমি একটা উদাহরণ দিয়ে যদি আলোচনা করি আমার ক্লাসটা, ধরে নাও 1993 সাল আর এখন চলতেছে 2026 সাল, দুইটা সাল, তাই না? দুইটা আলাদা আলাদা সময়। এখন 1993 সালে 1 কেজি চালের দাম কত ছিল? 1 কেজি অফ রাইস সমান সমান কত ছিল? আর এখন 1 কেজি অফ রাইস কত? আমরা 1993 এখানে ম্যাক্সিমাম সবাই, আমিও ছিলাম না, হ্যাঁ, তো আমরা আসলে জানি না 1993-তে কত ছিল ওই সময় লাইভ। কিন্তু যতটুকু নিয়ে জানতে পারি বই পুস্তকে আমরা জানি, ধরে নিলাম ওই সময় একটা 1 কেজি চালের দাম ছিল কত টাকা, বা 10 টাকা ধরলাম, বা 12 টাকা 1 কেজি চালের দাম। আর এখন 1 কেজি চালের দাম কত? 95 টাকা, 95 টাকা, তাই না? তাহলে এই যে দুইটা আলাদা আলাদা সময়ে এই যে চালের দাম এই যে পরিবর্তন হলো, কতটুকু পরিবর্তন হয়েছে? হিউজ পরিমাণে পরিবর্তন না? অনেক অনেক বেশি না পরিবর্তনটা? 12 টাকার চাল হয়ে গেছে 95 টাকা। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাই হচ্ছে ইন্ডেক্স নাম্বার। অর্থাৎ দুইটা ডিফারেন্ট সময়ে, দুইটা আলাদা আলাদা পিরিয়ডে, দুইটা আলাদা আলাদা সময়ে মানুষের অর্থনৈতিক জীবনযাত্রার যে পরিবর্তন হয়, এটাকে আমরা বলে হচ্ছে ইন্ডেক্স নাম্বার। তার মানে এই যে মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা ডিপেন্ড করে কিসের উপর? চিন্তা করো তো, বিভিন্ন জিনিসপত্রের মূল্যের উপরে না? অর্থনীতিটা তুমি সাধারণভাবে চিন্তা করো, তোমার পারিবারিক বাজেট, তোমার পারিবারিক আয়, পারিবারিক ব্যয়, এই জিনিসগুলো ডিপেন্ড করে কার উপরে? অবশ্যই জিনিসপত্রের মূল্যের উপরে। সো এই যে 1 কেজি চালের দাম 1993 সালে ছিল 12 টাকা, 2026 সালে এসে 95 টাকা হয়ে গেছে। এইটার কারণে তোমার জীবনযাত্রার উপরে বা আমাদের পরিবারের জীবনযাত্রার উপরে প্রভাব ফেলেছে কিনা? অবশ্যই ফেলেছে। প্রচণ্ড পরিমাণে আমাদের আয় ব্যয়টা আমাদের পরিবর্তন হয়েছে। সো এই যে পরিবর্তন, এই ইকোনমিক যে চেঞ্জ আলাদা আলাদা সময়ে, এই পরিবর্তনটাকে যখন আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইন্ডেক্স নাম্বার। সবাই নিশ্চয়ই ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে ইন্ডেক্স নাম্বার কাকে বলে? যে দুইটা আলাদা আলাদা সময়, সেটা হতে পারে 1990 আর 1995, হতে পারে 2000 2020, দুইটার সময় থাকা লাগবে, দুইটার সময়ের সাথে আমরা পরিবর্তন। একটা হচ্ছে আগের সাল, সেটা হতে পারে 1970, ধরে নিলাম 1970 সাল, আর এটা 2015 সাল। তো 1970 সালে আমার জীবনযাত্রার মান বা অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন জিনিসপত্রের দাম যেরকম ছিল, 2015 থেকে সেরকম আছে না চেঞ্জ হয়েছে? অবশ্যই চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটাকেই হচ্ছে আমরা যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলি ইন্ডেক্স নাম্বার। এখন এই পরিবর্তনটা কোন কোন ক্ষেত্রে দেখায়? এই যে আমি যেটা বললাম, এটা কিসের ক্ষেত্রে দেখাচ্ছি পরিবর্তনটা? এটা কিন্তু আমরা দেখালাম প্রাইসের পরিবর্তন, তাই না? মূল্যের পরিবর্তন। আচ্ছা, এবার চিন্তা করো তো, আমরা সবাই পরিবর্তন, যারা
খাওয়া দাওয়া করি না এরকম কেউ আছো? নাই, সবাই খাওয়া দাওয়া করি। সো আমাদের সবাইকেই ভাত খাইতে হয়। সো ভাত যারা খায় তাদের নিশ্চয়ই চাল কিনতে হয়। সো 1993 সালে তোমার পরিবারে, চিন্তা করে দেখো, 1993 সালে যখন চালের কেজি 12 টাকা ছিল, তখন তোমার পরিবারের মাসিক বা বাৎসরিক খরচ ছিল যা, ভালো করে, যে 1993 সালে যখন চালের দাম ছিল কেজি 12 টাকা, তখন তোমার পরিবারের যে খরচ ছিল, 2026 সালে যখন চালের দাম 95 টাকা, তোমার পারিবারিক খরচ কি এক আছে না চেঞ্জ হয়েছে? অবশ্যই চেঞ্জ হয়েছে। চেঞ্জ না হলে তুমি তাহলে কিভাবে করে এখন, তাহলে তো যদি চেঞ্জ না হইতো আমাদের খরচ, তাহলে তো আমাদের না খেয়ে মরে যেতে হইতো, তাই না? সো অবশ্যই চেঞ্জ হয়েছে। তার মানে প্রথমত চেঞ্জ হয়েছে প্রাইস, এই যে বিভিন্ন জিনিসের দাম চেঞ্জ হলো। এই দাম চেঞ্জ হওয়ার কারণে, বিভিন্ন জিনিসের মূল্যের পরিবর্তন হওয়ার কারণে আমাদের ভালো করে খেয়াল করব যে এইটা পরিবর্তন হওয়ার কারণে কিন্তু আমাদের ফ্যামিলি কস্ট এরও পরিবর্তন হয়েছে কিনা? ফ্যামিলি কস্টের পরিবর্তন হয়েছে না? অবশ্যই ফ্যামিলি কস্টের পরিবর্তন হয়েছে, মানে পারিবারিক বাজেট যেটা বলি। কারণ তুমি চিন্তা করো, যখন 12 টাকা চালের দাম ছিল তখন হয়তো আমাদের পরিবারের 2000 টাকা হলে মাসের সংসার চলে যেত, আমাদের বাবার যাইতো কিনা? কিন্তু এখন দেখা যায় 20,000 টাকা হলেও আমাদের বাবার সংসার চলে না, আমাদের ফ্যামিলি কিন্তু রান করতে পারি না আমরা, তাই না? সো তার মানে এই মূল্যের পরিবর্তন হওয়ার কারণে আমাদের পারিবারিক বাজেট বা পারিবারিক খরচেরও আমাদের একটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এখন ভালো করে চিন্তা করি যে পারিবারিক খরচে যেহেতু চেঞ্জ, যে 2000 টাকা আমার 1993 সালে 2000 টাকা দিয়ে আমার বাবার সংসার চলে যেত, কিন্তু এখন আমার বাবার সংসার চালাতে লাগছে 20,000 টাকা। এখন তুমি চিন্তা করো, তখন 2000 টাকা খরচ ছিল, তোমার বাবা হয়তো বা 3000 টাকা ইনকাম করতো, 1000 টাকা সেভ করতো, বা আমার বাবা 1000 টাকা সেভ করতো। 2000 টাকা খরচ, 1000 টাকা সেভ, 3000 টাকা ইনকামে হয়ে যেত। আচ্ছা তুমি এবার চিন্তা করো তো, 2026 সালে এসে যদি তোমার বাবা ওই 3000 টাকা ইনকাম করে, বা আমার বাবা যদি 3000 টাকা ইনকাম করে, তাহলে আমাদের কি অবস্থা হবে? না খেয়ে থাকা লাগবে না? 100% না খেয়ে থাকা লাগবে। তার মানে কি? তার মানে খরচ পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু বাধ্য হয়ে আমাদের ইনকামটা কি করা লাগছে? ইনকামটাকে বাড়ানো লাগছে কিনা? ইনকাম বাড়ানো লাগছে কিনা? অবশ্যই হ্যাঁ। এখানে কথা আছে যে খরচ যে আনুপাতিক হারে বেড়েছে, খরচ যতটুকু বেড়েছে, আয় কিন্তু ওইভাবে বাড়ে না, আমরা জানি। চিন্তা করে দেখো, তুমি এখন থেকে 5 বছর আগে চালের দাম চিন্তা করে দেখো, যা ছিল এখন তার ডাবল হয়েছে। কিন্তু একটা মানুষের, তোমার আমার টিউশনির কথা চিন্তা করো তো, আজিমপুরে আজ থেকে 5 বছর আগে টিউশনি যা ছিল, এখন কি তার ডাবল হয়েছে? হয়নি, বরং আরও দাম কমেছে। টিচার যত বাড়তেছে, স্টুডেন্টদের মানে টিউশনির ফিটা গার্ডিয়ানরা আরও কম কম করে দেয়। এখন তুমি তোমরা তো নিজে সবাই এখানে কতজন আছো? এখানে 46 পার্টিসিপেন্ট আছে। তো এই 46 তোমরা যারা টিউশনি করো, তোমরা চিন্তা করে দেখো তো, এখন থেকে 5 বছর আগে তোমরা যারা টিউশনি করছি, আমরা যারা করছি, আমি যখন টিউশনি করেছি, এখন যা স্টুডেন্টদের কাছ থেকে শুনি যে তোমরা কেমন স্যালারি পাও টিউশনি থেকে, বলে স্যার আরও কমাই দিছে। তার মানে খরচ বাড়ছে ডাবল, কিন্তু ইনকাম বাড়ে নাই। কিন্তু হ্যাঁ, তারপরেও আমরা বলতে পারি যে ইনকাম চেঞ্জ করা লাগছে, কিন্তু আমাদের বাধ্য হয়ে হয় আমরা আগে টিউশনি একটা করতাম, এখন 2টা 3টা করা লাগে, বাবার কাছ থেকে টাকা বেশি নেওয়া লাগে। তার মানে আলটিমেটলি খরচ যেহেতু বাড়ছে, এইটার সাথে এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাকে কিন্তু ইনকামও বাড়ানো লাগছে। কতটুকু বাড়ছে সেটা পরে, বাট চেঞ্জ হয়েছে। সো এই যে এই পরিবর্তনটাকেই আমরা বলি হচ্ছে ইন্ডেক্স নাম্বার। তো এই ইন্ডেক্স নাম্বার হচ্ছে, আবারও বলি প্রথম থেকে, আমি কিন্তু এখানে কোনো বইয়ের সংজ্ঞা তোমাদেরকে মুখস্থ করাচ্ছি না, আমি জাস্ট বোঝাচ্ছি যে ইন্ডেক্স নাম্বার কোনটা। ইন্ডেক্স নাম্বার হচ্ছে দুইটা আলাদা আলাদা সময়ের মধ্যে মানুষের অর্থনৈতিক জীবনযাত্রার যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে যখন আমরা নাম্বারের মাধ্যমে বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করি, তখন আমরা সেটাকে বলি ইন্ডেক্স নাম্বার। কয়টা ক্ষেত্রে আমরা এই পরিবর্তনের কথা বললাম সবাই একটু খেয়াল করি। প্রথমত মূল্য, বিভিন্ন জিনিসপত্রে বিভিন্ন জিনিসের মূল্যের পরিবর্তন। সেই মূল্যের পরিবর্তন হওয়ার ফলে আমাদের কি হয়? আমাদের পারিবারিক যে কস্ট বা পারিবারিক যে ব্যয়, ফ্যামিলি কস্ট, এটার পরিবর্তন হয়, কারণ জিনিসের দাম বাড়লে তো খরচ বাড়বে। আর ফ্যামিলি কস্ট যেহেতু বাড়ে, তাই আমাদেরকে বাধ্য হয়ে হলেও আমাদের ইনকামকে বাড়াতে হয়। যদিও ফ্যামিলি কস্টের আনুপাতিক হারে আমাদের ইনকামটা কিন্তু বাড়ে না, তারপরেও আমাদের বাড়াতে হয়, চেঞ্জ করতে হয়।
সো আমাদের মূল কনসেপ্ট ইন্ডেক্স নাম্বারের হচ্ছে এই তিনটা। তার মানে মূল্যের পরিবর্তন, আর ব্যয়ের পরিবর্তন, ইনকামের পরিবর্তন। এতটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা যে আমাদের ইন্ডেক্স নাম্বার মানে এই তিনটা জিনিসের পরিবর্তন, ওভারঅল পরিবর্তন। ইন্ডেক্স নাম্বার মানে পরিবর্তন, কিসের পরিবর্তন? প্রাইসের পরিবর্তন, ফ্যামিলি কস্টের পরিবর্তন, আর ইনকামের পরিবর্তন। এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? সবাই একটু রিপ্লাই করবা প্লিজ। 44 জন, সবাই একটু রিপ্লাই করবো আমরা এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা পরে যাব। জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ তানবীর, থ্যাংক ইউ দিস জেসি। সবাই একটু রিপ্লাই করবা প্লিজ। হ্যাঁ, ওকে। তাহলে আমরা বলতে পারি কিনা, আমরা কি বলতে পারি দেখো, তাহলে আমরা ইন্ডেক্স নাম্বারে কয় ধরনের ম্যাথ করতে পারি? তাহলে আমরা একটু লিখি এখানে, মেথড অফ ইন্ডেক্স নাম্বার। তাহলে কয় ধরনের ইন্ডেক্স নাম্বার আমাদেরকে করা লাগতে পারে সেটা আমরা একটু দেখব। নাম্বার 1 আমাদের যেটা, সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে প্রাইস ইন্ডেক্স। প্রথম ইন্ডেক্স যেটা, সেটাকে আমরা বলি প্রাইস ইন্ডেক্স। কোনটা প্রাইস ইন্ডেক্স? আমি একটু আগেও কিন্তু তোমাদের বলেছি প্রাইস ইন্ডেক্স কোনটা। প্রাইস ইন্ডেক্স কোনটা বললাম? যে দুইটা ডিফারেন্ট সময়ে, দুইটা আলাদা আলাদা সময়ে মানুষের বিভিন্ন জিনিসপত্রের, বিভিন্ন কমোডিটি, চাল, ডাল, আটা, ময়দা, পেঁয়াজ, রসুন, মাংস ইত্যাদি, চিকেন, এগুলোর দামের মূল্যের যে পরিবর্তন হয়, এটাকে আমরা বলি হচ্ছে, এই পরিবর্তনটাকে যখন আমরা সংখ্যার মাধ্যমে দেখাবো সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাইস ইন্ডেক্স। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে আমরা বললাম না যে আমরা এই যে মূল্যের পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের আর কি হবে, আমাদের দুইটা জিনিসের প্রাইস ইন্ডেক্সের বা প্রাইসের পরিবর্তন হইলে আমাদের সাধারণত পারিবারিক খরচের পরিবর্তন হয়, ফ্যামিলি বাজেটের পরিবর্তন হয়। এটাকে আমরা বলি হচ্ছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স। কস্ট অফ লিভিং ইন্ডেক্স। তাহলে দুইটা হলো। তাহলে দুইটা মেথড দেখলাম, একটা হচ্ছে প্রাইস ইন্ডেক্স আর একটা হচ্ছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স। আর 3 নাম্বার আমি কি বলেছিলাম, যে পরিবারের খরচ যখন আমার চেঞ্জ হয়, সেই আনুপাতিক হারে আমাদেরকে কি করতে হয়, আমাদের সেই আনুপাতিক হারে আমাদের ইনকামটা বাড়ে, আমরা বাড়াই বা আমাদের ইনকামটা বাড়ে। যদিও এটা বাড়ে না, মানে আনুপাতিক হারে বাড়ে না, কিন্তু চেঞ্জ হয়। এটাকে আমরা বলি হচ্ছে, এই মেথডটাকে বলি ইনকামের যে পরিবর্তন, এটাকে আমরা বলি হচ্ছে রিয়েল ইনকাম। 3টা মেথড তাহলে আমাদেরকে এখানে শিখতে হবে। কি কি মেথড? আবারও বলি, প্রাইস ইন্ডেক্স, কস্ট অফ লিভিং ইন্ডেক্স, আর একটা হচ্ছে রিয়েল ইনকাম। 3টা মেথডের ম্যাথ আমরা এখান থেকে শিখবো ইনশাল্লাহ। ওকে, এখন 3টা তো আর একদিনে শিখতে পারবো না, তাই না? আমাদেরকে ধাপে ধাপে শিখতে হবে। এখন দেখো, আমি যদিও প্রাইস ইন্ডেক্সটা সবার আগে লিখছি, প্রাইস ইন্ডেক্সটা যেহেতু সবার আগে লিখছি, কিন্তু আমরা আগে কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা করব। কোনটা করব আগে? আমরা সবার আগে কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা করব, কারণ কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা আমাদের জন্য একটু তুলনামূলকভাবে সহজ এবং এটা ছোট টপিকস। প্রাইস ইন্ডেক্সের টপিক্সটা একটু বড়, তাই আমরা এটা সেকেন্ড পোর্শনে আমরা করব। সো লিভিং ইন্ডেক্সটা কি তাহলে আমি সবার শুরুতে আমি আবারও বলছি, লিভিং ইন্ডেক্সটা হচ্ছে, মানে লিভিং ইন্ডেক্সের ম্যাথ শুরুর আগে আমরা আরেকবার একটু বলে নিই, লিভিং ইন্ডেক্স কোনটা? তাহলে যে মনে করো তোমার প্রশ্নে 2000 সাল এবং 2025 সাল দেওয়া আছে, দুইটা সালের মধ্যে আমরা যখন তুলনা করব, তো এই যে দুইটা সময়ের মধ্যে যে চেঞ্জ আসছে, কিসের চেঞ্জ? খরচের পরিবর্তন, এটাই আমাদের জন্য লিভিং ইন্ডেক্স। ওকে, এবার আসি আমরা এখান থেকে, তাহলে আমরা করব হচ্ছে লিভিং ইন্ডেক্স। তো লিভিং ইন্ডেক্স করার জন্য আমরা কিছু বিষয় একটু খেয়াল করব। দেখো, আমি তোমাদেরকে দুইটা সাল লিখছি, 2005 আর 2025, দুইটা সাল লিখছি।
আচ্ছা একটু কথা বলবো আমরা এই দুইটা সালের মধ্যে একটা সালকে আমরা, যেহেতু দুইটা সালের মধ্যে কম্পেয়ার হবে, দুইটা সালের মধ্যে একটা সালকে আমরা বলবো হচ্ছে বেজ ইয়ার, আরেকটা সালকে আমরা বা আরেকটা সময়কে বলবো কারেন্ট ইয়ার। তোমরা একটু কমেন্ট করবা প্লিজ যে এর মধ্যে কোনটা আমাদের বেজ ইয়ার আর কোনটা কারেন্ট ইয়ার, একটু কমেন্ট করবো প্লিজ। ফার্স্ট, এই দুইটা সালের মধ্যে কোনটা কারেন্ট ইয়ার এবং কোনটা বেজ ইয়ার? কেউ একজন কমেন্ট করি। আফিয়া আফরা, থ্যাংক ইউ। আফিয়া আফরা, থ্যাংক ইউ। তুমি কয়েন করেছো হচ্ছে বেজ ইয়ার 2005, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের এই দুইটা সালের মধ্যে আমাদের বেজ ইয়ার হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বেজ ইয়ার। হ্যাঁ, এটাকে আমরা বলবো বেজ ইয়ার আর এটাকে বলবো হচ্ছে আমরা তাহলে কারেন্ট ইয়ার। আচ্ছা 1990 আর 91 দুইটা সাল যদি লিখি, 1990 আর 91 দুইটা সালের মধ্যে বেজ ইয়ার কোনটা কারেন্ট ইয়ার কোনটা? 1990 হবে বেজ ইয়ার, 1991 হবে হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার, তাই তো? 90 বেজ ইয়ার, 91 আমাদের কারেন্ট ইয়ার, অর্থাৎ আগের সালটা আমাদের বেজ ইয়ার, পরের সালটা কারেন্ট ইয়ার। ঠিক আছে, এখন তাহলে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এবার আমি যদি আরেকটু বলি, সেটা হচ্ছে আমরা বেজ ইয়ারের সিম্বলকে আমরা জিরো দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? জিরো দ্বারা প্রকাশ করব। বেজ ইয়ারের সিম্বলকে আমরা জিরো দ্বারা প্রকাশ করব। আর কারেন্ট ইয়ারের সিম্বলকে আমরা সিম্বলিক্যালি এন দ্বারা প্রকাশ করব। মনে থাকবে? আবারও বলছি, আমাদের যে দুইটা সাল থাকবে, দুইটা সালের মধ্যে বেজ ইয়ার যেটা থাকবে, অর্থাৎ প্রথম বছর, আগের বছরটাকে আমরা জিরো দ্বারা প্রকাশ করব এবং 2025 মানে যেটা পরের বছর কারেন্ট ইয়ার, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে বেজ ইয়ার জিরো, কারেন্ট ইয়ার এন, তাই তো? আচ্ছা আমরা আরো কিছু জিনিস দেখব একটু। আচ্ছা সেটা হচ্ছে, সো আমরা একটু আগে কিন্তু আমি তোমাদের প্রথমে একটা জিনিস বলেছিলাম, মনে করে দেখো, যে 1 কেজি 1 কেজি অফ রাইস, আমরা কিছু সিম্বল শিখবো, প্রাইস ইন্ডেক্সে ফুল ইন্ডেক্স নাম্বারের কিছু সিম্বল শিখবো। এই যে 1 কেজি অফ রাইস, আচ্ছা একটু চিন্তা করি, এখানে দুইটা জিনিস আছে, একটু খেয়াল করে দেখো তো। আচ্ছা আমি এটা সাল লিখলাম, মনে করো 2000 কত লিখছিলাম যেন আগেরটাই, 2005 আর 2025, ওকে। এটা হচ্ছে 2005 আর 2025, দুইটা সাল লিখছি। হ্যাঁ, এখানেও আমরা 1 কেজি অফ রাইস লিখছি, এখানেও আমরা 1 কেজি অফ রাইস লিখলাম, 1 কেজি চাল। আচ্ছা একটু এবার যদি আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে আমার এই যে 1 কেজি, এই 1 কেজিটা কি বলতো? এটা পরিমাণ না? 1 কেজিটা আমার জন্য একটা পরিমাণ না? ভালো করে বোঝো, 1 কেজি চালের দাম, তাহলে 1 কেজিটা আমার জন্য পরিমাণ না? পরিমাণের ইংরেজি কি? কোয়ান্টিটি। পরিমাণের ইংরেজি কি? কোয়ান্টিটি। আর এই 1 কেজি চালের দাম যে আমি কত টাকা লিখছিলাম যেন, দাম কত লিখছিলাম আমি যেন ভুলে গেছি। 1 কেজি চালের দাম 2005 সালে 12 টাকা, আর এটা হচ্ছে 95 টাকা। তাহলে এই 12 টাকাটা কি? এই 12 টাকাটা কিসের দাম? এটা 1 কেজি চালের দাম না, এটাকে আমরা বলি হচ্ছে প্রাইস। তাহলে দুইটা জিনিস পাইলাম, 2005 সালে দুইটা জিনিস পাইলাম, 1 কেজি চালের দাম মানে 1 কেজিটা হচ্ছে কোয়ান্টিটি, আর এই যে 12 টাকা এটাকে আমরা বলবো হচ্ছে প্রাইস, তাই তো? এরপরে যদি বলি সেম 2025 সালেও এই 1 কেজি, এটা কি? এটা হচ্ছে কোয়ান্টিটি আর এটা হচ্ছে প্রাইস। তার মানে একটু চিন্তা করো তো, এটা হচ্ছে আমার বেজ ইয়ার ছিল, এটা হচ্ছে আমার বেজ ইয়ার, এটা হচ্ছে বেজ ইয়ার, আর এটা হচ্ছে আমার কারেন্ট ইয়ার, তাই না? দুইটা। সো আমরা দেখো বেজ ইয়ারেও যে দুইটা জিনিস পাইলাম, বেজ ইয়ারেও আমরা কোয়ান্টিটি পাইছি, প্রাইস পেয়েছি, আবার সেম কারেন্ট ইয়ারেও সেম দুইটা জিনিস, প্রাইস এবং কোয়ান্টিটি। তাহলে বেজ ইয়ারেও প্রাইস কোয়ান্টিটি, কারেন্ট ইয়ারেও প্রাইস কোয়ান্টিটি। এখন দুইটা আমার মিলে গেল না, তাহলে আমাকে এটাকে সিম্বলিক্যালি আলাদা করতে হবে না? সো আমরা এবার এটা আলাদা করবো। হ্যাঁ, কিভাবে আলাদা করবো একটু দেখি। দেখো
আমি একটু একটা বক্স করে নেই, এর মধ্যে লিখি আমরা। ওকে, দেখো তাহলে আমি 1 নাম্বার দিয়ে যদি লিখি সিম্বলগুলো তোমরা একটু ভালো করে বুঝবো। আমি যদি বলি প্রথমে এটা তো বেজ ইয়ার, তাহলে আমি যদি লিখি বেজ ইয়ার প্রাইস। আচ্ছা, বেজ ইয়ারের প্রাইস তাহলে কি হবে? বেজ ইয়ারের প্রাইসের সিম্বল কি হবে? তাহলে বেজ ইয়ারের প্রাইসের সিম্বল কি হবে? প্রাইস মানে কি? আমি মাত্রই বলে আসলাম, প্রাইস মানে হচ্ছে পি, আর বেজ ইয়ার মানে কি? আচ্ছা, আগের পেজে যাই একটু। আগের পেজে লিখছিলাম না বেজ ইয়ার মানে কি? 0। হ্যাঁ, বেজ ইয়ার মানে 0 যদি হয় তাহলে আমি কি লিখতে পারি? বেজ ইয়ার মানে 0, তাহলে সিম্বলে আমি লিখতে পারি কি না যে এটা সিম্বল হচ্ছে P0 বা পিও লেখা যায়? P0 লেখা যায় কি না? যায়। এরপরে যদি আমি লিখি 2 নম্বরে যদি আমি লিখি বেজ ইয়ার কোয়ান্টিটি লেখা যায়। বেজ ইয়ার কোয়ান্টিটির সিম্বলটা তাহলে কি হবে? কোয়ান্টিটি ফর কি? কিউ, আর বেজ ইয়ার মানে 0, তাহলে Q0। হ্যাঁ, বুঝছি সবাই? তাহলে বেজ ইয়ারের প্রাইস P0, বেজ ইয়ারের কোয়ান্টিটি Q0। ওকে, এবার যদি আমি 3 নাম্বার দিই, 3 নাম্বার লিখবো। এবার আমরা কারেন্ট ইয়ারে যাই। দেখো কারেন্ট ইয়ারও কিন্তু আমরা দুইটা জিনিস আছে। তাহলে কারেন্ট ইয়ার প্রাইস সমান সমান পি ফর প্রাইস, আর কারেন্ট ইয়ারের সিম্বল কি বলেছিলাম? এন, তাহলে PN। সবাই ক্লিয়ার আশা করি। আর 4 নাম্বারে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে 4 দিলাম, 4 দিয়ে লিখবো হচ্ছে, তাহলে আমরা আবারও কারেন্ট ইয়ার লিখবো, কারেন্ট ইয়ার কোয়ান্টিটি। সিম্বল তাহলে এটা কি হবে? কিউ ফর কোয়ান্টিটি, আর কারেন্ট ইয়ারের জন্য এন। বলি সবাই একটু ক্লিয়ার কিনা? এই কি বলছে একজন ভাইয়া? ইফতারে আমরা ইফতারও করছি, নামাজও পড়ছি। আমরা ইফতারও করছি, মসজিদে যে নামাজ পড়ছি, নামাজের পরে এসে ক্লাস শুরু করছি। একটু প্রবলেম হয়েছিল ইন্টারনেট কানেকশন, তারপরে আমরা আবার নতুন করে শুরু করছি। হ্যাঁ, সো যারা ইফতার অনেক বেশি খাও, আমরাও তো ইফতার কম খাইনি। আমি অনেক ইফতারি খেয়েছি আজকে। হ্যাঁ, অনেক ইফতার খেয়েছি। খাওয়ার পরেও আমি নামাজে গেছি, নামাজ পড়ছি, মসজিদে গেছি নামাজে। আমি কিন্তু বাসায় পড়ি, মানে এখানে নামাজ পড়ি নাই, মসজিদে যে নামাজ পড়ে আসছি, নামাজ পড়ে এসে তারপর শুরু করছি। তারপরে যারা দেরি করছো এটা তোমাদের ফল্ট। তোমাদের স্টুডেন্ট, তোমাদের আরও বেশি এনার্জেটিক হইতে হবে। হ্যাঁ, আমিও স্টুডেন্ট এখনো যদিও। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার মোটামুটি নাকি? তাহলে আমাদের সিম্বল মূলত লাগবে 4টা সিম্বল নিয়ে আমাদের কাজ হবে। বেজ ইয়ার প্রাইস P0, বেজ ইয়ার কোয়ান্টিটি Q0, কারেন্ট ইয়ার প্রাইস PN, কারেন্ট ইয়ার কোয়ান্টিটি QN। হ্যাঁ, এই পর্যন্ত আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। 44 জন আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা এবার ম্যাথে চলে যাব। আচ্ছা, আজকে আমরা কোন ম্যাথ করব? আজকে আমি তোমাদেরকে কিন্তু মাত্র একটু আগে বলেছিলাম যে আজকে আমরা লিভিং ইন্ডেক্সের ম্যাথ করব, তাই না? যে দুইটা ডিফারেন্ট সময়ে আমাদের পারিবারিক পরিবর্তন, খরচের যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা এখানে দেখাবো। তাহলে আমরা কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা দেখি। কস্ট অফ লিভিং ইন্ডেক্স। আচ্ছা, কস্ট অফ লিভিং ইন্ডেক্সে আমরা এই যে পরিবর্তনটা দেখাবো বললাম না? ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে আমাদের পরিবর্তনটা দেখাতে হবে বলেছিলাম না? নাম্বারের মাধ্যমে পরিবর্তন দেখাতে হবে। তো এই পরিবর্তন দেখানোর জন্য তো আমরা
ভালো করে বোঝো। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমাদের 1995 বা 93 সালে আমার বাবার 2000 টাকায় সংসার চলে যেত, এখন 20,000 টাকায় হয় না। এই যে পরিবর্তন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা পরিবর্তন এখানে আছে, চেঞ্জ হয়েছে। বাট এই চেঞ্জটাকে কিন্তু তোমার এভাবে দেখালে হবে না, এই চেঞ্জটাকে আমরা নিউমেরিক্যালি দেখাতে হবে, অর্থাৎ কিসের মাধ্যমে? নাম্বারের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখি কিভাবে। আমরা একটা সূত্রের মাধ্যমে করব। কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সূত্রটা কি? এটাকে আমরা কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সিম্বলটা আগে একটু দেখি। দেখো, লিভিং ইন্ডেক্সের সিম্বল হচ্ছে সি দ্বারা আমরা কস্ট অফ লিভিং ইন্ডেক্সকে প্রকাশ করি। কোন কোন সালের মধ্যে আমরা করি? 0CN। অর্থাৎ আমাদের লিভিং ইন্ডেক্সের ফর্মুলা তাহলে সিম্বলটা কি হবে? তাহলে লিভিং ইন্ডেক্সের সিম্বল হবে ও বা 0CN। 0CN হচ্ছে আমাদের লিভিং ইন্ডেক্সের সিম্বল। লিভিং ইন্ডেক্সের সিম্বল সি ফর কস্ট অফ লিভিং ইন্ডেক্স, সি ফর কস্ট অফ লিভিং ইন্ডেক্স, আর 0 ফর বেজ ইয়ার, এন ফর কারেন্ট ইয়ার। ওকে, সূত্র কি? খুবই সহজ একটা সূত্র। সূত্রটা একটু লিখে নিব সবাই। সামেশন অফ WI ডিভাইডেড বাই সামেশন অফ W ইন্টু 100। এই ইন্টু 100টা কেন? কারণ এটার অ্যান্সারটা আমার পার্সেন্টেজে বের হবে। কিসে বের হবে অ্যান্সারটা? এই লিভিং ইন্ডেক্সের অ্যান্সারটা, এই যে কস্টটা আমার কিসে বের হবে? এটা আমার পার্সেন্টেজে বের হবে, এটা মনে রাখবা। সবাই একটু ওয়েট করি আমরা। ওকে, সূত্র লিখে নিয়েছো। এখন এখানে কি কি মান লাগবে? কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সূত্র তাহলে কি কি আসলে এখানে দেখো। প্রথমে আমরা সামেশন বলতে তো আমরা বুঝি সমষ্টি বা যোগফল, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের এখানে মান লাগবে মোটামুটি দুইটা মান, একটু খেয়াল করো। একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে আই। মানে এখন এই ওয়েটের ফুল ফর্ম কি? ডাব্লিউ এর ফুল ফর্ম কি? ডাব্লিউ এর ফুল ফর্ম হচ্ছে ওয়েট। ওয়েট, এই ওয়েটের মানটা তোমার প্রশ্নে দেয়া থাকবে, মনে রাখবা। ওয়েটের মান প্রশ্নে অলওয়েজ আমাদের দেয়া থাকবে। ওয়েটের বাংলা কি? ওয়েটের বাংলা আমরা বলতে পারি ভার বা অংশ। কি নাম? এটা ফুল ফর্ম কি? ভার বা অংশ। হ্যাঁ, এটা আমি পরে আরো ডিটেইলস আলোচনা করব ওয়েট বা ভার কি। আর আই এর মানে হচ্ছে ইন্ডেক্স। এই ইন্ডেক্স আমাদেরকে ফর্মুলার মাধ্যমে বের করতে হবে। ইন্ডেক্সের মান আমরা পাবো না কখনো প্রশ্নে। ইন্ডেক্সের মান আমাকে ফর্মুলার মাধ্যমে বের করতে হবে। কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করবে? এটা ফর্মুলাটা খুবই সহজ একটা ফর্মুলা। সূত্র হচ্ছে PN ডিভাইডেড বাই P0। এটার ফর্মুলা কি? ইন্ডেক্সের ফর্মুলা PN ডিভাইডেড বাই P0, তাই না? সো PN মানে একটু আগে কিন্তু আমরা বলে আসছি। PN মানে কি? PN মানে কারেন্ট ইয়ার প্রাইস, আর P0 মানে বেজ ইয়ার প্রাইস। এইটাকে এটা দিয়ে ভাগ দিলে আমরা ইন্ডেক্স পেয়ে যাব, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমার লিভিং ইন্ডেক্স বের করার মূলত সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা লিভিং ইন্ডেক্স বের করব। ওকে, তো আমাদের প্রশ্নে এই PN P0 এই ওয়েট, তাহলে আবারও বলছি, ওয়েটের মান আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, সরাসরি দেওয়া থাকবে ওয়েটের মান, তোমাকে কোনো ঝামেলা করতে হবে না। ওয়েটের মান আমরা প্রশ্ন থেকে নিব, আর ইন্ডেক্সের মান প্রশ্নে দেওয়া থাকবে না, আমাকে সূত্রের মাধ্যমে বের করতে হবে PN ডিভাইড বাই P0। তার মানে এই PN এবং P0 মানটা তোমার প্রশ্নে দেয়া থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কি একটা ম্যাথে যেতে পারি ডিরেক্টলি? আমরা একটা ম্যাথে চাই, আমরা একটা ম্যাথে চাই। এই প্লিজ তোমরা একটু রিপ্লাই করবা এর মধ্যে। ওই যে দু একজন একটু আমরা আউট অফ দ্য বক্সে কমেন্ট করছি, প্লিজ তোমরা এই কমেন্টগুলো এখন না করলে মনে ভালো হয়। তোমরা পরে একদিন এক কাজ করো, হ্যাঁ, আমরা তোমাদেরকে নিয়ে একটা গ্রুপ কল করব, ঠিক আছে? কি বলে এটাকে, জুম আইডি দিয়ে সুন্দরভাবে গ্রুপ কল করব। যে যত পরিমাণ তোমরা মজা করতে পারো, যত পরিমাণ যা খুশি কমেন্ট করতে পারো, মানে লিমিটের মধ্যে থেকে আমরা সব শুনবো প্রয়োজনে। আজকে এখন ক্লাস হচ্ছে, ক্লাস রিলেটেড কমেন্ট করো প্লিজ। আচ্ছা, সো আমরা একটু ম্যাথে যাই। হ্যাঁ, এটা ম্যাথ দেখি তাহলে কোন ম্যাথটা করা যায়। এই যে 1 নাম্বার ম্যাথটা করব, দেখি সবাই খেয়াল করি 1 নাম্বার ম্যাথটা কি বলছে দেখা যাচ্ছে, আশা করি 1 নাম্বার ম্যাথ কি বলছে। অ্যান ইনকোয়ারি to the budgets of a middle class family in Kumilla gave the following information। কি বলছে যে কুমিল্লার একটা মিডল ক্লাস ফ্যামিলির ফ্যামিলি বাজেট
আচ্ছা, অ্যান ইনকোয়ারি করা হয়েছে, মানে একটা তদন্ত করা হয়েছে মানে কিসে? বাজেট মানে ফ্যামিলির আয় ব্যয়, মানে ফ্যামিলির বাজেটে। কোথায়? মিডিল ক্লাস ফ্যামিলি, একটা মিডিল ক্লাস ফ্যামিলি। কোথায় সেটা? কুমিল্লার একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে। এই তদন্ত বা এই যখন তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা কি করছে? গেভ দ্য ফলোইং ইনফরমেশন। তারা তাদের কাছে তাদের থেকে এই ইনফরমেশনগুলো দিয়েছে। তার মানে সহজভাবে কুমিল্লায় গেছো, মনে করো তুমি স্ট্যাটিস্টিক্স নিয়ে তুমি কাজ করতেছো, যে একটা মিডিল ক্লাস ফ্যামিলি, মধ্যবিত্ত একটা পরিবারকে তুমি জিজ্ঞাসা করছো যে আপনাদের ফ্যামিলি কস্ট কেমন, কেমন আপনাদের ফ্যামিলি কস্ট, সেটা তোমাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়েছে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার আছে? কথা কি ক্লিয়ার আছে? সাউন্ড? ওকে, ঠিক আছে। সো তো এই ফ্যামিলি তোমাকে এই খরচ, এই ইনফরমেশনগুলো কি দিছে? ইনফরমেশন দেখো, প্রথমে বলছে এক্সপেন্স অন। এক্সপেন্স অন মানে এই ফ্যামিলি তাদের খরচ, একটা ফ্যামিলি সাধারণত খরচ কিসের 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 উপরে, মেইন খরচ তাদের কিসের উপরে হয়? যদি বলি বাসা ভাড়া, খাবার দাবার, কাপড় চোপড়, জ্বালানি খরচ ইত্যাদি ইত্যাদি, এইগুলোই কিন্তু তাদের মূল খরচ। তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা তাদের কয়টা খরচের তালিকা দিছে? তাদের মোট এখানে দেখো, ফুড একটা, রেন্ট, ক্লথিং, মানে তাদের এই পারপোজে তাদের খরচগুলো হয়, ফুয়েল আর মিসেলেনিয়াস। তাহলে মোট 5টা ক্যাটাগরিতে তারা খরচ করে। তার মানে তাদের পারিবারিক খরচ হয় এই 5টা ক্যাটাগরিতে। হ্যাঁ, 5টা ক্যাটাগরিতে তাদের খরচ হয়। আচ্ছা, এই দেখো এখানে সরাসরি ওয়েটের মান দেওয়া আছে, দেখছো ওয়েট। এখন এই ওয়েটটা নিয়ে আমি পরে কথা বলছি, ওয়েট জিনিসটা আসলে কি। ওয়েট হচ্ছে দেখো 20%, 35%, 15%, 20%, 10% দেওয়া আছে। মোট 5টা ওয়েট। দেখো 5টা এক্সপেন্স, মানে তারা 5টা আইটেমের উপরে খরচ করে, 5টার ওয়েট দেওয়া আছে। এখন দেখো মজার যে বিষয় সেটা হচ্ছে আমাদের এই যে দেখো প্রাইস দেওয়া আছে, 2001 সালের প্রাইস আর 2001 সালের প্রাইস দেওয়া আছে, আর কি দেওয়া? 2002 সালের প্রাইস দেওয়া আছে। তাহলে আমরা একটাকে কি বলতে পারি? একটাকে আমরা বলতে পারি না যে একটা হচ্ছে আমাদের বেজ ইয়ার আর একটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রাইস। তাহলে প্রাইস 2001 সালেরটা কি বলবো আমরা? এটাকে P0, যেখানে দেওয়া আছে। এটা কিন্তু তোমার প্রশ্নে দেওয়া থাকবে না, এই P0 মানটা কিন্তু তোমার প্রশ্নে দেওয়া থাকবে না। হ্যাঁ, P0 মান কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। কিভাবে বুঝবো আমরা এটা? এই যে প্রাইস অফ 2001 সাল, এটা বেজ ইয়ার প্রাইস, তাহলে P ফর প্রাইস 1 সালের জন্য 0। আর প্রাইস অফ 2002 এটাকে বলবো আমরা PN মানে কারেন্ট ইয়ার প্রাইস। তাহলে আমার মোট কয়টা ইনফরমেশন পাইলাম এখানে? 3টা ইনফরমেশন পেলাম, তাই না? ওয়েট পাইছি, ওয়েট পেয়েছি, আর কি পেয়েছি? আচ্ছা, ওয়েট পেয়েছি, বেজ ইয়ারের প্রাইস পেয়েছি, আর কারেন্ট ইয়ারের প্রাইস পেয়েছি। আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে কি দেখো, হোয়াট চেঞ্জ, কি পরিবর্তন, ইন দ্য কস্ট অফ লিভিং ফিগার। কস্ট অফ লিভিং ফিগার মানে কি? লিভিং ফিগার, লিভিং ফিগার মানে তাদের বসবাসের যে খরচ, এই খরচে কি পরিবর্তন হয়েছে? আবার বলছি, হোয়াট চেঞ্জ ইন দ্য কস্ট অফ লিভিং ফিগার, হোয়াট চেঞ্জ, কি পরিবর্তন ইন দ্য কস্ট অফ লিভিং ফিগার। কস্ট অফ লিভিং ফিগারে মানে তাদের পারিবারিক খরচে কি পরিবর্তন হয়েছে? অফ 2002, 2002-এ, মানে 2002-এ তাদের কি পরিবর্তন হয়েছে? হ্যাভ টেকেন প্লেস অ্যাজ কম্পেয়ার টু 2001, মানে 2001-এর তুলনায়। তার মানে এখানে 2001 সালে, খেয়াল করে দেখো 2001 সালের প্রাইস দেওয়া আছে, তাহলে সেই তুলনায় 2002-এ তাদের কি পরিবর্তন হয়েছে। একটু দেখো তো, একটা মজার বিষয় একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এই 2001 সালে ফুডের দাম 150 টাকা ছিল, ভালো করে বুঝো, ধরে নাও 2001 সালে যে ফুডের দাম ছিল 150 টাকা, 2002-এ সেই ফুডের দাম হয়ে গেছে 174 টাকা। স্বাভাবিকভাবে চিন্তা করো, তাহলে এটা বেড়েছে না কমেছে? ফুডের দাম বেড়েছে। 2001 সালে যে বাসা ভাড়া 50 টাকা ধরে নিলাম, সেই বাসা ভাড়া 60 টাকা হয়ে গেছে 2002-এ। কাপড় চোপড়ের খরচ 100 টাকার কাপড় চোপড় হয়ে গেছে 125 টাকা। ফুয়েলের খরচ, জ্বালানি খরচ মানে গ্যাস বিল টিল এইগুলো, এইটা হয়ে গেছে 60 টাকাটা 90 টাকা। আর মিসেলেনিয়াস বিভিন্ন অন্যান্য খরচ 20 টাকাটা হয়ে গেছে 25 টাকা। এখন তোমরা বলো 2001-এর তুলনায়, সবাই একটু কমেন্ট করো তো, 2001-এর তুলনায় 2002-এ তাদের খরচগুলো, ওভারঅল খরচগুলো মানে ইন্ডিভিজুয়ালি, ফুড, রেন্ট, ক্লথিং, ফুয়েল, মিসেলেনিয়াস, এই যে 5টা খরচ, এইগুলো কি বেড়েছে নাকি কমেছে?
বলো তো, একটু কমেন্ট করো তো, এটা কি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে নাকি একই আছে, এটা আইডিয়া করে বলো তো তোমরা। সবাই একটু কমেন্ট করবো, এটা কি বেড়েছে, কমেছে, নাকি যেটা সেটা আছে, একই রকম আছে। থ্যাংক ইউ। একজন বলছে ইনক্রিজ হয়েছে, আফিয়া, আফা, ওকে আফরা, থ্যাংক ইউ, বেড়েছে, থ্যাংক ইউ, বেড়েছে। তার মানে যদি বলি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা খরচ, প্রত্যেকটা জিনিসের দাম, প্রাইস, দেখছো প্রাইসের সাথে কেমন মিল লিভিং এর। তাহলে প্রাইস যেহেতু প্রতিটা আইটেমের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা আইটেমের দাম বেড়েছে, তাহলে তাদের ওভারঅলি, তাহলে এবার বলো তাদের যে কস্ট অফ লিভিং ফিগার, তাদের ওভারঅলি তাদের খরচ, পারিবারিক খরচ, এটা কি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে, হ্যাঁ অবশ্যই এটা বাড়বে। এখন বেড়ে কত হবে সেটাই আমাকে বের করতে হবে। তার মানে কস্ট অফ লিভিং ফিগারের চেঞ্জকে আমরা কি বলি? লিভিং ইন্ডেক্স। সিম্বলিক্যালি এটাকে আমরা বলি 0CN। তার মানে আমাকে এখানে কি বের করতে হবে? 0CN বা OCN বা কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা বের করতে হবে, তাই তো? কস্ট অফ লিভিং ইন্ডেক্স আমরা এখন বের করব। সো কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সূত্রটা আমরা নিশ্চয়ই তোমরা দেখেছো। আমি সূত্রটা যদি কি ছিল, সূত্রটা আমরা একটু এখানে দেখি। আচ্ছা, সূত্রটা এই যে দেখো, সূত্রটা দেওয়া আছে সামেশন অফ WI ডিভাইডেড বাই সামেশন অফ W। এই ওয়েটের মান, আমাদের প্রশ্নে ওয়েটের মান দেওয়া আছে না? ওয়েটের মান কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে, এই যে দেখো ওয়েটের মান আমাদের দেওয়া আছে। ওকে, সো ওয়েটের মান কই দেওয়া? এই যে ওয়েটের মান দেওয়া আছে। আর আমাদের ইন্ডেক্সের যে সূত্র অ্যাপ্লাই করতে হবে, এই যে আই ইন্ডেক্সের PN ডিভাইডেড বাই P0, এটাও কিন্তু আমার প্রশ্নে এই যে দেখো দেওয়া আছে, PN এর মান দেওয়া আছে, P0 এর মান দেওয়া আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে ইন্ডেক্সের যে মানগুলো আমাদেরকে বেরো করতে হবে, ইন্ডেক্সের PN কে P0 দিয়ে ভাগ করে যে ইন্ডেক্সের মান, এই ইন্ডেক্সের মান কি বেরো করে দেয়া আছে আমাদের প্রশ্নে? না, বের করে কিন্তু দেওয়া নেই। তার মানে আমাকে টেবিলের মাধ্যমে এই ইন্ডেক্সের মান, তারপরে ওয়েটগুলোকে, এই সূত্রগুলোকে আমার এখানে এটা সাজাইতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু এখানে যাই, এই যে দেখো আমরা টেবিলের মাধ্যমে এটাকে সাজাবো। আচ্ছা, আমি একটু ছোট করে এখানে সূত্রটা লিখে নিই, হ্যাঁ তাহলে ভালো হয় না? আমি একটু ছোট করে লিখে নিই, সামেশন WI ডিভাইডেড বাই সামেশন W ইন্টু 100। এটা তো সূত্র আমাদের, তাই না? মূল সূত্র আমাদের এটা না? এটাই তো আমাদের মূল সূত্র। কি হলো এটা? আচ্ছা, আমি এখানে লিখি নিচে, 0CN এর সূত্র কি? সমান সমান সামেশন WI ডিভাইড বাই সামেশন W ইন্টু 100। এটা হচ্ছে সূত্র, তাই না? এখন আমাদের প্রশ্ন দেওয়া আছে কিসের কিসের মান একটু দেখি। প্রথমে আমাদের প্রাইস, বিভিন্ন জিনিসের দামগুলো দেওয়া আছে না? এই যে এক্সপেন্স 1, তারপরে ওয়েট দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, দুটো স্টাইল। তাহলে আমরা প্রথম কলামের নাম কি দিতে পারি? সবাই খেয়াল করি, আমরা প্রথম কলামের নাম কি দিব? কই গেল? আমরা এখানে এইটার নাম দিব হচ্ছে তাহলে আমরা এক্সপেন্স 1। দেখো টেবিল কিন্তু এখানে, আচ্ছা ক্যালকুলেশন টেবিল ফর লিভিং ইন্ডেক্স, দেখো আমি সূত্রে লিখে নিয়েছি উপরে, ক্যালকুলেশন টেবিল ফর লিভিং ইন্ডেক্স। আমরা এই কলামের নাম দিব এক্সপেন্স অন, মানে কোন কোন আইটেমে তাদের খরচগুলো হয়েছে, কোন কোন আইটেমে তাদের খরচ হয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে এক্সপেন্স 1। দেখো এই টেবিল আমার কিন্তু এখানে করে দেওয়া আছে, কেন আমি করে রাখছি? কারণ এটা দেখা যাচ্ছে আঁকাতে গেলে, টেবিলটা আঁকাইতে গেলে বোর্ডের সময় লাগে, যার জন্য আমি টেবিলটা করে রাখছি। কিন্তু তোমরা টেবিলের এই যে ঘরগুলো কখনো মুখস্থ করবে না, বুঝতে পেরেছো? টেবিলের কয়টা ঘর হবে, যেমন এখানে 1 2 3 4 5 6টা ঘর, তোমরা কখনোই এটা মুখস্থ করবে না। মুখস্থ করলে দেখা যাবে তোমাদের এটা কিন্তু ভুলে যেতে হবে। আমি বোঝাই দিব যে ঘর কয়টা হবে। আচ্ছা, আমার প্রশ্নে কয়টা ইনফরমেশন দেয়া? 3টা। হ্যাঁ, এই যে আমাদের প্রশ্নে 3টা ইনফরমেশন দেওয়া না? আমাদের প্রশ্নে 3টা ইনফরমেশন দেওয়া, এই যে এক্সপেন্স 1 একটা, ওয়েট একটা, আর হচ্ছে প্রাইস একটা, আর প্রাইস হচ্ছে 2টা, একটা P0 একটা PA। তাহলে মোট কয়টা ঘর লাগবে এখানে? এইখানে যে ইনফরমেশনগুলো আছে 1 2 3 4টা ইনফরমেশন লাগবে না এখানে?
4টা লাগবে কি না? এই 4টার জন্য তাহলে আমরা 4টা ঘর দিয়েছি, দেখো তাহলে এই 4টা। তাহলে প্রথমে লিখছি হচ্ছে এই যে এক্সপেন্স 1 একটা ঘর হয়েছে। এরপরে আমাদের প্রশ্নে 2001 সালের প্রাইস দেওয়া আছে না? তাহলে আমি কি লিখতে পারি 2001 এটা আমাদের P0 লেখা যায়? 2001 সালের প্রাইস P0 লেখা যায় কি না? 2001 সালের প্রাইসকে আমরা P0 লিখতে পারি না? 2002 সালের যে প্রাইস এটাকে আমরা লিখবো PN, লিখতে পারি? 2002 সালের প্রাইসকে আমরা লিখবো PN, লেখা যায়? এগুলো কিন্তু আমার সব প্রশ্নে দেওয়া আছে, তা বারবার করে বলছি এটা কিন্তু তোমাদের বেরো করা দরকার নেই, তোমরা প্রশ্নে যা দেওয়া আছে এই 4টা ইনফরমেশন তো প্রশ্নে দেওয়া আছে। আরেকটা কি দেওয়া আছে? ওয়েট দেওয়া আছে, যেটাকে আমরা ব্র্যাকেটে W লিখতে পারি সংক্ষেপে ওয়েট। এই 4টা জিনিস তো বোঝার কিছু নাই, এটা আমার প্রশ্নে দেওয়া আছে, প্রশ্ন থেকে আমি সরাসরি এখানে কপি পেস্ট করলাম। তাহলে আমি যদি মানগুলো লিখি, কি কি দেওয়া ছিল? ফুড এক্সপেন্স দেওয়া ছিল, ফুড, তারপরে হচ্ছে রেন্ট, তারপরে হচ্ছে ক্লথিং, তারপরে হচ্ছে ফুয়েল, তারপরে হচ্ছে MISC, এই যে, তাই না? এই 4টা খরচ কিন্তু আমার 5টা খরচ দেওয়া ছিল, ফুড, রেন্ট, ফুয়েল, ক্লথিং, ফুয়েল, মিসেলেনিয়াস। ওকে, এখন আমি P0 এর মানগুলো লিখে ফেলি। P0 150 150 50 100 60 20 50 100 60 20। ওকে, আর এরপরে PN গুলো যদি লিখি 174 60 125 174 60 125, তারপরে হচ্ছে 90 25 90 25। ওকে, ওয়েটের মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, ওয়েটের মান দেওয়া আছে, দেখো এই যে ওয়েটের মান আমার প্রশ্নে দেওয়া আছে, এই যে ওয়েট 20%, 35%, 15%, 20%, 10%। মনে রাখবো ওয়েটের মানগুলোকে আমরা সবসময় দশমিকে কনভার্ট করে লিখবো। ক্লিয়ার? বুঝতে পেরেছি কি বলেছি? আবার রিপিট করছি, ওয়েটের যে মানগুলো প্রশ্নে দেওয়া আছে, পার্সেন্টেজে দেওয়া আছে না, 20%, 35%, 15%, এটাকে আমরা দশমিকে কনভার্ট করে নিব। কেন? ক্যালকুলেশনের স্বার্থে, আমরা ক্যালকুলেশনটা যেন ভালোভাবে করতে পারি, তাই এটাকে আমরা দশমিকে কনভার্ট করে নিব। দশমিকে কনভার্ট করার সিস্টেম সবাই জানি নিশ্চয়ই। যে কোনো পার্সেন্টেজকে দশমিকে কনভার্ট করতে হলে এটাকে জাস্ট 20কে আমি 100 দিয়ে ভাগ দিয়ে লিখবো, 35কে 100 দিয়ে ভাগ দিবা, যেটা আসবে ওটাই দশমিক, 15কে 100 দিয়ে ভাগ করে লিখবো। তাহলে আমরা 20 35 15 20, আচ্ছা দেখি তাহলে 20কে 100 দিয়ে ভাগ দিলে হয় 0.20, 35%কে 100 দিয়ে ভাগ দিলে 0.35, 20 35, তারপরে হচ্ছে কত ছিল 15 20, 15.15 20, আর হচ্ছে কত এটা 10, তো মানে 0.10. ওকে, সো এই পর্যন্ত আমরা সবাই বুঝছি কি না? একটু সবাই রিপ্লাই করো। দেখো তো এই 4টা মান আমাদের প্রশ্নে দেয়া আছে, এইগুলো একটু বুঝছি আমরা? এই পর্যন্ত বুঝছি কিনা একটু রিপ্লাই করো তো। এই পর্যন্ত আমরা বুঝছি কিনা? আমাদের এই মানগুলো যে প্রশ্নে দেয়া আছে, এই মানগুলো আমরা বুঝছি কিনা, এবং এই যে বসানো হয়েছে মানগুলো, এটা আমরা সবাই বুঝছি কিনা? ক্লিয়ার? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সো আমরা এইবার দেখো, তাহলে আমাদের এই 4টা কলাম কিন্তু প্রশ্নে দেয়া আছে, জাস্ট ওখান থেকে আমরা কপি পেস্ট করলাম। হ্যাঁ, এখন আমরা সূত্র, আমাদের মূল কাজ কি? লিভিং ইন্ডেক্স ক্যালকুলেট করতে হবে। সো লিভিং ইন্ডেক্সের ফর্মুলাটা যদি দেখি, কি ছিল ফর্মুলা? এই যে নিচে লিখেছি আমি 0CN, এই যে লিভিং ইন্ডেক্সের ফর্মুলাটা 0CN, এই যে দেখো 0CN হচ্ছে আমার লিভিং ইন্ডেক্সের ফর্মুলা। 0CN এর ফর্মুলা কি? সামেশন অফ WI ডিভাইডেড বাই সামেশন অফ W। এখন দেখো আমাদের প্রশ্নে এই W আমাদের প্রশ্নে আছে না, এই যে ওয়েট। এখন আমার কি ওয়েট লাগবে না সামেশন অফ ওয়েট লাগবে? সামেশন মানে সবাই জানি, সামেশন মানে কি?
সামেশন মানে হচ্ছে সমষ্টি, যোগফল। অর্থাৎ এখানে 1 2 3 4 5টা ওয়েট লেখা হয়েছে না, এই 5টা ওয়েটকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো? সামেশন অফ ওয়েট বা সামেশন ডব্লু পাবো। তাহলে সামেশন ডব্লু এখানে আমরা লিখবো সামেশন ডব্লু। সামেশন অফ ডব্লু এটা হবে আমার সামেশন ডব্লু। ওকে, সামেশন ডব্লু আমরা এখানে লিখবো। আর কি লাগবে একটু খেয়াল করো, উপরে লাগবে সামেশন ডব্লু কিন্তু পেয়ে গেছি, নিচে যেটা লাগবে সূত্র সেটা পেয়ে গেছি, উপরে লাগবে সামেশন অফ ডব্লু আই, মানে সামেশন অফ ডব্লু মানে ওয়েটের সাথে আই কে গুণ করতে হবে। তার মানে ওয়েট তো প্রশ্নে আছে, ডব্লু প্রশ্নে আছে না, এই যে ডব্লু আছে, আমার আই লাগবে মানে ইন্ডেক্স। আই এর ফুল ফর্ম মনে আছে বলছিলাম? ইন্ডেক্স। এই ইন্ডেক্সের মানটা আমার কিন্তু এখন বেরো করতে হবে, করে তারপরে সেই ওয়েটের সাথে ইন্ডেক্সকে আমরা গুণ করে দিব, তাই না? করে সেগুলো সামেশন করবো। আমি এটাকে একটু মুছে দিলাম, হ্যাঁ এটা আমি একটু মুছে দিলাম, যেহেতু আমার এটা সমস্যা হচ্ছে, এই যে এটা মুছে দিলাম। এটা মুছে না কেন? একটু ওয়েট করো। আচ্ছা, আমরা এটাকে আমরা টেবিলটা চলে গেছে, আমি ওয়েট করো, আমরা তাহলে এখান থেকে যাই। আচ্ছা, সো আমরা এরপরে যে ঘরটার নাম দিব, এই ঘরের নাম দিব হচ্ছে আই, মানে ইন্ডেক্স। আই এর সূত্র আমরা কি লিখছিলাম মনে আছে? একদম প্রথমে আমরা আই এর সূত্র লিখছিলাম না? আই এর সূত্রে এই যে দেখো, আই এর সূত্র কি লিখছিলাম? Pn ডিভাইড বাই P0। তো আমার প্রশ্নে Pn P0 দুইটাই আছে না? আমার প্রশ্নে Pn এবং P0, তাহলে সূত্র কি হবে? Pn ডিভাইড বাই P0। ওকে, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে আমরা এবার Pn কে P0 দিয়ে ভাগ দিব। প্রথম লাইনে Pn কত? প্রথম লাইনে Pn কত সবাই একটু বলি। প্রথম লাইনে Pn হচ্ছে 174। প্রথম লাইনে Pn হচ্ছে 174, আর P0 কত? P0 হচ্ছে 150। আচ্ছা, আমি এটা ক্যালকুলেশনটা আমরা একটু করি, তোমরা একটু ক্যালকুলেশনটা নিজেরা করো প্লিজ। ক্যালকুলেশনটা নিজেরা একটু কমপ্লিট করব। আমরা এটা কমপ্লিট করে, এই ম্যাথটা কমপ্লিট করে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। ইন্ডেক্স আচ্ছা, এটাকে প্রথমটা ভাগ করলে কত হয়? আমি একটু দেখি, ক্যালকুলেটর ইউজ করি আমরা। 174কে 150 দিয়ে ভাগ দিব প্রথম কলামে, তাই তো? ওকে, এই যে আমরা পেয়েছি মনে হয় 1.16, প্রথমটা হয় 1.16। দ্বিতীয় ঘরে Pn কত? 60, আর P0 কত? 50। 60কে 50 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 1.2। আর 3 নম্বর ঘরে 125 হচ্ছে Pn, আর 100 হচ্ছে P0, ভাগ দিলে হয় হচ্ছে 1.25। 1.25। ওকে, এরপরের ঘরে হবে হচ্ছে 1.5, তারপরে ফাইনালি হচ্ছে 1.25। এটা হচ্ছে আমরা কি পাইলাম? ইন্ডেক্স পাইলাম। আমরা কি পেয়েছি? ইন্ডেক্স পেয়েছি। কিন্তু একটু খেয়াল করে দেখো তো, আমার ইন্ডেক্স হলে কি হয়ে যাচ্ছে, নাকি আমার লিভিং ইন্ডেক্সের যে সূত্র আছে, একটু খেয়াল করো তো, লিভিং ইন্ডেক্সের সূত্রে আমার কি লাগবে? লিভিং ইন্ডেক্সের সূত্রে আমার কিন্তু সামেশন অফ ওয়েট ইন্ডেক্স, মানে ওয়েটের সাথে, এই যে ওয়েটের সাথে ইন্ডেক্স কিন্তু আমার এখন গুণ করতে হবে। সো আমরা লাস্টে একটা কলাম দেখো ফাঁকা আছে, লাস্টের একটা কলাম ফাঁকা আছে না? একটা কলাম,
এখানে আমরা লিখবো তাহলে সেই WI, এটা আমরা কি লিখবো এখানে, WI আমরা এখানে লিখবো। WI, তাহলে WI মানে কি, W আর I কে আমরা গুণ করব। W আর I যদি গুণ করি তাহলে এই যে প্রথম কলামে W কত, প্রথম কলামে হচ্ছে আমার W, এই যে এটা হচ্ছে W আর I হচ্ছে এটা, তাহলে এই দুটোকে গুণ করো, এই দুটোকে গুণ করলে কত হয়, এই দুটোকে গুণ করলে হয় 0.232, 0.232। তারপরে হচ্ছে তারপরে কলামে আমরা কি করব, এই যে এই 0.35 আর 1.2 কে গুণ করব, তাহলে হয় 0.42। তারপরে কলামে হবে হচ্ছে 0.15 আর 1.25 কে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে আমার হবে কত, 0.1875। ওকে, তারপরে ফাইনালি হচ্ছে এরপরে 0.3 আর এটা হচ্ছে 0.125। দেখো গুণগুলো নিশ্চয়ই সবাই বুঝছো, কার সাথে কার গুণ সবাই বুঝছি তো, এই যে এটা এটার সাথে গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটা গুণ, কারণ আমার উপরে দেখো লিখছি WI মানে W মানে ওয়েট আর I মানে ইন্ডেক্স, দুইটাকে গুণ করলাম। এখন আমার সামেশন লাগবে কোনটার কোনটার, সামেশন কোনটার কোনটার লাগবে বলো তো, সামেশন লাগবে কিন্তু দুইটা মানের, তাই না, সামেশন কয়টা মানের লাগবে, দুইটা মানের। সামেশন অফ W সূত্রে মনে আছে, সূত্রে আমরা যদি দেখি সূত্রে দেখো সামেশন অফ W লাগবে আর সামেশন অফ WI লাগবে, তাহলে আমরা এই যে সামেশন অফ W কোনটা, এই যে ওয়েটের সামেশন, তাহলে সামেশন W এইগুলোকে যোগ করে দেখো, সামেশন W গুলোকে যোগ করে দেখবা এটার মান হবে 1, W যোগ করলে কত হবে 1 হবে হচ্ছে আমার ওয়েটের যোগফল। আর সামেশন অফ WI, সামেশন অফ WI এর যোগফল কত হবে, যোগফল হবে হচ্ছে 1.2645, এটা হচ্ছে আমার সামেশন অফ W। তাহলে আমরা দুইটা মান পাইলাম না, আমাদের সূত্রে যে দুইটা মানের প্রয়োজন আছে, আমাদের সূত্রে যে দুইটা মানের প্রয়োজন সামেশন অফ W1 এবং সামেশন অফ WI হচ্ছে 1.2625। তাহলে আমরা এবার এটার মানটা আমরা অ্যাপ্লাই করতে পারি কি না, আমরা এবার এটা তাহলে আমরা লিখবো এবার টেবিলের নিচে লিখবো কি, টেবিলের নিচে লিখবো হচ্ছে উই নো, এই যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স ব্র্যাকেটে 0CN সমান সমান সামেশন WI ডিভাইডেড বাই সামেশন W ইন্টু 100। তো সামেশন অফ WI এর মান আমরা কত পেয়েছি, আমি যদি আরেকবার দেখি, আমরা উপরে আরেকবার যদি যাই, সামেশন অফ W এর মান হচ্ছে 1.2645 আর সামেশন অফ W হচ্ছে 1, তাহলে উপরে হচ্ছে 1.2645 আর নিচে হচ্ছে 1 ইন্টু 100। এই 1.2645কে ভাগ দিলে হয় হচ্ছে 1.2645ই হয়, 1 দিয়ে ভাগ দিলে ইন্টু 100 যদি করি, এই 100টা কেন, 100টা একদম শেষ লাইনে যে গুণ দিব, এই 100টা হচ্ছে পার্সেন্টেজের জন্য, এই যে দেখো 126.45% হচ্ছে আমাদের সামেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স, 126.45 হচ্ছে আমাদের কস্ট অফ লিভিং ইন্ডেক্স, এটাই হচ্ছে আমার অ্যান্সার। কস্ট অফ লিভিং ইন্ডেক্সের অ্যান্সার কত তাহলে, কস্ট অফ লিভিং ইন্ডেক্সের অ্যান্সার হচ্ছে 126.45। আমরা ক্লাস শেষ করে দিব, আমাদের আর সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। হ্যাঁ, একটু খেয়াল করি সবাই, ভালো করে বুঝবো বিষয়টা। সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রথমেই প্রশ্নে বলেছিল যে লিভিং কস্টে মানে তাদের লিভিং ফিগারে, প্রশ্নে কি ছিল, এই যে লিভিং ফিগারে কি পরিবর্তন হয়েছে। এখন আমরা পরিবর্তনটা দেখালাম, আচ্ছা এই পরিবর্তনটা তুমি সাধারণ একজন মানুষকে দেখাও, সাধারণ একজন মানুষকে যদি দেখায় সে কি বুঝতে পারবে এটা দেখে, কিচ্ছু বুঝবে না, কারণ একটা নাম্বার বের হয়েছে, এটা সে কি বুঝছে, এটা তাদের পারিবারিক খরচ ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, কি বুঝবো সেটা দিয়ে। সো আমাদেরকে অবশ্যই এই লিভিং ইন্ডেক্সের ম্যাথে আমাকে কি করতে হবে, কমেন্ট করতে হবে, মনে থাকবে লিভিং ইন্ডেক্সের ম্যাথে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে। তাহলে আমরা কমেন্টটা কিভাবে করব, কমেন্টটা আমরা একটু দেখি। এই কমেন্টটা কিন্তু খুবই সহজ, একটু দেখো কমেন্টের সিস্টেমটা হচ্ছে, কমেন্টের সিস্টেমটা কি দেখো, আমরা এখানে দুইটা সালের মধ্যে কমেন্ট করছি না, দুইটা সালের মধ্যে কম্পেয়ার করছি 2001 আর 2002।
সো 2001-এর সাথে আমরা 2002-কে কম্পেয়ার করছি, তাই না? যে 2001 সালের তুলনায় 2002 সালে এই পরিবারের খরচ কেমন বৃদ্ধি পেয়েছে বা কমেছে, চেঞ্জ হয়েছে, তাই না? সো এখন মনে রাখবা 2001 তো আমাদের বেজ ইয়ার, তাই না? এটা তো আমাদের বেজ ইয়ার আর এটা হচ্ছে কারেন্ট ইয়ার। সো আমরা সবসময় মনে রাখবো যে আমরা কিন্তু বেজ ইয়ারের সাথে কারেন্ট ইয়ারকে তুলনা করি। তাহলে বেজ ইয়ারকে যখন আমরা তুলনা করব, মনে করো বেজ ইয়ারের সাথে যখন আমরা তুলনা করব, বেজ ইয়ারকে আমরা অলওয়েজ 100% ধরে কম্পেয়ার করব, মনে থাকবে? বেজ ইয়ারকে আমরা সব সময় 100% ধরে কম্পেয়ার করব। তার মানে আমাদের এই যে 126.45% আসছে, এটা আমাদের কারেন্ট ইয়ারের অ্যান্সার, 2002-এর অ্যান্সার। তার মানে এটাকে আমরা কম্পেয়ার করব কার সাথে? 2001-এর সাথে। 2001-এর পার্সেন্টেজ বা 2001 সালকে কত ধরে আমরা কমেন্ট করব? 2001 সালকে আমরা অবশ্যই 100% ধরে কমেন্ট করব। সো 100% ধরে যদি কমেন্ট করি তাহলে আমার কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। কতটুকু ইনক্রিজ হয়েছে? 26.45% আমার ইনক্রিজ হয়েছে, তাই না? তাহলে এই পরিবারের খরচ 2001 সাল থেকে 2002 সালে 26.45% ইনক্রিজ হয়েছে। এক লাইনে যদি আমি সামারাইজ করে বলি, 100%-এর উপরে যদি তোমার অ্যান্সার আসে তাহলে ওই পরিবারের খরচ ইনক্রিজ, আর যদি 100%-এর নিচে আসে তাহলে ওই পরিবারের খরচ ডিক্রিজ। মনে করো এটা অ্যান্সার যদি 80% আসতো তাহলে ডিক্রিজ। কত পার্সেন্ট ডিক্রিজ? 100 থেকে 20% কমেছে, ওই 20% হচ্ছে ডিক্রিজ হয়েছে। আর 100 থেকে যতটুকু বেশি হবে ওটা ইনক্রিজ। তাহলে কমেন্টে আমরা কি লিখবো? লিখবো এইভাবে যে ফ্রম দ্য, লিখে নিব কমেন্টটা, ফ্রম দ্য অ্যাবোভ ক্যালকুলেশন we can find out that the cost of living, we can find out, দেখো from the above calculation আমরা উপরের ক্যালকুলেশন থেকে আমরা খুঁজে পাই যে কস্ট অফ লিভিং ইনক্রিজ হয়েছে, তাহলে ইজ ইনক্রিজড বাই কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? দেখো একটু দেখাই দিব আমরা, যতটুকু ইনক্রিজ ওটা দেখাবো। 126.45 মাইনাস 100 সমান সমান 26.45%। এটা আমার ইনক্রিজ হয়েছে, 26.45% ইনক্রিজ হয়েছে। এটা কোন সালে ইনক্রিজ হয়েছে? অবশ্যই বলো তো কোন সালে, 1-এ না 2-এ? অবশ্যই 2 সালে ইনক্রিজ হয়েছে, কারণ আমরা 1 সাল থেকেই তো ইনক্রিজ হয়েই 2-এ আমরা 126 বের হয়েছে। তাহলে এই 26.45% ইনক্রিজ হয়েছে ইন কোন সালে ইনক্রিজ হয়েছে? ইন 2002, 2 সালে ইনক্রিজ হয়েছে। কোন সালের তুলনায়? কম্পেয়ার্ড টু 2001, 2001-এর তুলনায়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ কমেন্ট আমরা এভাবে করে লিখবো, ওকে? আচ্ছা সবাই আমরা একটু কমেন্ট করবো। কয়জন আছে এখন? 30 জন মতো মনে হচ্ছে, দেখছিলাম 29 জন। অনেকেই আছে, একটু কাইন্ডলি সবাই কমেন্ট করবো। হ্যাঁ, 36 জন আছে এখন আমরা দেখতে পাচ্ছি। তোমরা একটু কমেন্ট করবো ক্লাস বুঝতে পেরেছি কিনা, ক্লাসে বুঝতে পেরেছি কিনা। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করো, আমি রিপ্লাই করবো। আর যারা যারা ক্লাস বুঝেছো, ক্লিয়ার হয়েছে, ক্লাস কেমন ছিল, একটু ক্লিয়ার কমেন্ট করবো সবাই প্লিজ। সবাই একটু কমেন্ট করবা, তারপর আমরা ক্লাস শেষ করে দিব। এখনই 8টা বেজে গেছে, সবাই নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজে যাব। এটারই কি বলে লিভিং ইন্ডেক্সেরই আরেকটা নিয়মের ম্যাথ আছে, আমরা সেটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শিখবো। সো আমরা সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবো প্লিজ, তাহলে আমার কাছে বুঝতে সুবিধা হবে যে তোমরা ক্লাস বুঝেছো কিনা। সবাই একটু কমেন্ট করো। থ্যাংক ইউ।
আফিয়া আরফা, থ্যাংক ইউ। নীলয় খুবই ভালো, থ্যাংক ইউ আফিয়া আরফা। নীলয় হাসান আলিফ, থ্যাংক ইউ। আনিকা রয়, থ্যাংক ইউ। পুতুল ভৌমিক, থ্যাংক ইউ। নূর মোহাম্মদ, সারা ইসলাম, সুমি আক্তার, জান্নাতারা জেসি, ফারিয়া ফাইজা, খুব ভালো, থ্যাংক ইউ। ওকে, মোহাম্মদ বিন নাজমুল হুদা, কারো কোনো প্রশ্ন নয় তাই না? থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাই। আমরা আসলে বিষয় হচ্ছে আজকে আমরা আরেকটু আগাইতে পারতাম, ক্লাসটা আরেকটু নিতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ক্লাসের প্রথমে একটু ইন্টারাপ্ট হয়েছিল তাই না? ক্লাসের প্রথমে একটু ক্লাসে 10 মিনিট মতো আমাদের মিস হয়ে গেছিলো। আমরা জাস্ট টাইমে শুরু করলে আমরা আরেকটা মানে এটারই একটু অন্য আরেকটা রুলস শিখতে পারতাম, কিন্তু যেহেতু এখন নামাজের সময়, আমিও তারাবি পড়তে যাব, সো আমরা এই জন্য আমরা আজকের ক্লাসটা আমরা মানে এখানে শেষ করে দিতে হবে। তো এই লিভিং ইন্ডেক্সের আরেকটা নিয়মের ম্যাথ আছে, ঠিক আছে? এটা আমরা আগামী ক্লাসে শিখব। আর আবারও বলছি, এই ক্লাসগুলো কিন্তু তোমার ফেসবুক পেজে আমাদের এটা রেকর্ড থাকবে, মানে এভাবেই থাকবে। তোমরা যারা ক্লাস দেরিতে জয়েন করেছো বা যারা ক্লাস করতে পারোনি, তারা অবশ্যই প্রথম থেকে ক্লাসটা করবা। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ক্লাসের নিচে কমেন্ট করতে পারো। আদারওয়াইজ বিবি এভিশনের যে পেজে যেখান থেকে তুমি ক্লাস দেখছো, এখানে দেখবা হটলাইন নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার, এখান থেকে ফোন দিয়ে প্রয়োজনে তোমার যদি কোনো ইন্ডিভিজুয়াল পার্সোনাল কোশ্চেন থাকে যে স্যার আমি এখানে বুঝি নাই, তুমি অফিসে ফোন করে আমার সাইফুল স্যারের নাম্বার, আমার নাম তো সাইফুল স্যারের নাম্বারটা কাইন্ডলি তুমি এখান থেকে কালেক্ট করবা, যে আমার সাইফুল স্যারের নাম্বার প্রয়োজন। নাম্বারটাই তুমি হোয়াটসঅ্যাপে নক দিবা, নক দিয়ে আমাকে প্রয়োজনে আমি তোমার সাথে ফোনে কথা বলে হোয়াটসঅ্যাপে আমি তোমাকে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি তোমাকে বোঝাই দেবো, যদি কোথাও তোমার বুঝতে সমস্যা হয় ক্লাস করার পরে, ঠিক আছে? আর এটা ইন্ডেক্স নাম্বারের ক্লাস আমরা আরও কয়েকটা করবো ধাপে ধাপে, রমজান মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো ইন্ডেক্স নাম্বার। সো ক্লাসগুলো রেগুলারলি তোমরা করবা। আমি আবারও বলছি, এই চ্যাপ্টারে এই 3টা মেথড ম্যাথ করলে তোমার দেখা যাচ্ছে তোমার মানে তুমি একটা এখান থেকে কমন পেয়েও যেতে পারো, ঠিক আছে? আর ওভারঅলি বলি কি, তোমরা এটাও জানো যে এটা কিন্তু ফ্রি ক্লাস, ঠিক আছে? সো ফ্রি ক্লাসে আমরা তো সব ম্যাথ অবশ্যই করানো হয় না, কিছু ম্যাথ এখানে স্কিপ করা হয়। সো ইম্পর্টেন্ট দেখে দেখে ম্যাথও আমরা করাই, তবে অবশ্যই তোমাদেরকে আমরা ফ্রি ক্লাসগুলো দেওয়ার কারণ কি, যে আমরা কেমন ক্লাস নেই, আমাদের ক্লাস কোয়ালিটি যদি ভালো হয়, আমাদের কোয়ালিটি যদি পছন্দ হয় তোমাদের, যে না স্যাররা ভালো ক্লাস নেয়, আমরা বুঝতেছি এই ফ্রি ক্লাসগুলো, তাহলে তোমরা চিন্তা করো আমরা ইনশাল্লাহ আমাদের যেটা পেইড ক্লাস, যেটা আর কি আমাদের ব্যাচগুলো আছে, সেখানেও আমরা কিন্তু ক্লাস নেই, সেখানে কিন্তু আমাদের বাইরে কেউ ক্লাস নেয় না, আমরাই ক্লাস নিই। আমি স্ট্যাটিস্টিক্স পুরোটাই আমি ক্লাস নিই। সো আমার ক্লাস যদি তোমাদের ফ্রি ক্লাস ভালো লাগে, তো আশা করি তোমরা আমাদের বিবি এভিশনের সাথে এনরোল হবা আর কি, ঠিক আছে? সো তাহলে দেখা যাবে তোমার পুরো স্ট্যাটিস্টিক্সের দায়িত্ব আমি ইনশাল্লাহ নিয়ে নিতে পারি। এবং আমি একটা মজার কথা বলবো, এবং এটা কিন্তু একটা কি বলবো এটাকে, এটা গর্ব করে বলছি না, স্ট্যাটিস্টিক্সে আমাদের বিবি এভিশনের কোচিংয়ে স্ট্যাটিস্টিক্সের রেজাল্ট অলওয়েজ ভালো হয়। এটা কারণ কি, অনেকে বলতে পারে স্যার তাহলে অন্য টিচাররা ভালো না? অবশ্যই সবাই আমাদের খুবই হাই কোয়ালিটির টিচার। বিষয়টা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের রেজাল্ট ভালো করাটা, একটু পরিশ্রম করলে তুমি A+ পেয়ে যাবে, একটু সামান্য, খুব বেশি না। তুমি রেগুলার তুমি আমাদের ব্যাচের ক্লাসগুলো করলেই তোমার আর কিছু লাগবে না, অনলাইন ক্লাসগুলো করলে আর আমাদের সাথে যদি কানেক্ট থাকো, তুমি ইনশাল্লাহ খুব সহজে A+ পেয়ে যাবে। কারণ এই স্ট্যাটিস্টিক্সে ম্যাথ কিন্তু খুব একটা কঠিন ম্যাথ না, 2-1টা চ্যাপ্টার বাদ দিলে বাকি সব চ্যাপ্টার খুবই সহজ। তো যারা আমাদের সাথে কানেক্টেড আছো, ব্যাচে আছো ভর্তি, তারা নিশ্চয়ই জানো আমাদের এখানে ক্লাস কোয়ালিটি কেমন, আমরা ক্লাস কীভাবে নেই, সবই জানো ইনশাল্লাহ। যারা 3rd ইয়ার 4th ইয়ার আছে, তারা নিশ্চয়ই আগে 1st ইয়ার 2nd ইয়ারে আমাদের কাছে ছিলে। আবারও হচ্ছে যারা নতুন জয়েন করবা, তারা অবশ্যই তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা আমাদের কোচিংয়ে আসো, আমাদের সাথে কথা বলো, আমাদের ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। আরেকটা বিষয়, সেটা হচ্ছে গতকালকে আমাদের 1st ইয়ারের রেজাল্ট দিয়েছে মার্কেটিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট, সব মার্কেটিং ডিপার্টমেন্টের রেজাল্টটা মেবি। সো যারা যারা রেজাল্ট ভালো করেছো, বিশেষ করে তানভীর আছো, আরও যারা ভালো করেছো, তোমরা সবাইকে তোমাদের ওয়ার্মেস্ট কংগ্রাচুলেশান, তোমাদেরকে সবাইকে স্বাগতম। কোচিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে ওয়েল উইশ জানাচ্ছি। তো আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করছি। আগামী দিন আমরা অবশ্যই গ্রুপে জানিয়ে দিব, পেজে জানিয়ে দিব কবে হবে নেক্সট ক্লাসটা। সবাই আগামী ক্লাসের জয়েন করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, নেক্সট লাইভ ক্লাস জানিয়ে দিব, হ্যাঁ গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ওকে, কে যেন প্রশ্ন করেছো,
অবশ্যই জানিয়ে দেওয়া হবে ক্লাসে, তোমরা লাইনে এই করবা, লাইন এখানে গ্রুপ থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে।